প্রশ্নে ফিরি, ইন্দ্রানুজের সরাসরি প্রশ্ন। আনন্দমঠ উপন্যাসটি কোন ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে রচিত? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। সন্ন্যাসী ফকির বিদ্রোহ, ঠিক আছে। সঙ্গে আরেকটা প্রেক্ষাপট আমরা পাই সেখানে। আচ্ছা, আমরা একটু এগিয়ে যাই, দেখি রূপঙ্কর। না, কৌস্তব, সৌরভ, জানি। আচ্ছা, ইন্দ্রানুজ যেহেতু কিছুটা উত্তর দিয়েছে তাই ওকে আমরা হাফ মার্কস দিতেই পারি, 10-এ 5 দিতেই পারি। কিন্তু আরেকটা যেটা, সেটা হচ্ছে 1770 সালের যে মন্বন্তর দুর্ভিক্ষ, সেটার কথা আমরা পাই সেই প্রেক্ষাপটে রচিত। ঠিক আছে, কিন্তু ইন্দ্রানুজ পেল +5 যেহেতু হাফ উত্তর দিয়েছে। পরবর্তী প্রশ্ন রূপঙ্করের কাছে। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? স্ট্র্যাটোস্ফিয়ার। না। কৌস্তব, জানা নেই। আচ্ছা, কৌস্তবের জানা নেই। সৌরভ, শিওর না, তাই বলবে না। আচ্ছা ঠিক আছে, ও আর -5 দেবে না। বলতে পারতে, এমনি -10 হয়ে গেছে তো যেতে পারতে। ইন্দ্রানুজ বলবে? মানে আয়নোস্ফিয়ার যেটাকে বলা হয়। হ্যাঁ, একদম ঠিক, আয়নোস্ফিয়ার একদম সঠিক উত্তর। এবার সরাসরি যাব কৌস্তভের কাছে। আমরা জানি জগদীশচন্দ্র বসু গাছের যে প্রাণ আছে সেটা আবিষ্কার করেছেন। তিনি তার সঙ্গে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার জন্য একটা যন্ত্র আবিষ্কার করেছিলেন, সেটার নাম কি? কৌস্তব পারবে? জানা নেই। আচ্ছা, সৌরভ? শিওর না। আবারও শিওর না, ঠিক আছে। ইন্দ্রানুজ? বলবো না এটা। ও বলবে না, আচ্ছা ঠিক আছে। রূপঙ্কর? জানি না বা নট শিওর। সঠিক উত্তর ক্রেস্কোগ্রাফ। তো উত্তরটা কেউ দিল না, তাই এই প্রশ্নের উত্তরের পয়েন্ট আমি কাউকেই দিতে পারছি না। সেকেন্ড রাউন্ড এখানেই শেষ হলো। আমরা একদম শেষ রাউন্ডে চলে আসি, থার্ড রাউন্ড। এটা হচ্ছে অডিও রাউন্ড। অডিও রাউন্ডে আমি 4টে অডিও শোনাবো। 4টে অডিওয় কার গলা সেটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে। আর মার্কিং সেই একই, নিজের উত্তর দিলে +10, অন্যের দিলে +5, ভুল দিলে -5। আচ্ছা, প্রথমে একজন খুব পরিচিত মানুষের আমি গলা শোনাচ্ছি, তোমাদের বলতে হবে গলাটা কার। हम इस नतीजे पे पहुंचे ना कि बच्चों की फिल्म बनने चाहिए हमारे देश में, हा? और दूसरी बात ये कि अच्छे फिल्म होने चाहिए, क्योंकि दूसरी दर्जे की चीज कोई हम पसंद नहीं करते अपने देश की, अव्वल दर्जे की। এই যে গলাটা আমরা শুনতে পারলাম, এই গলাটা কার সেটা বলতে হবে। প্রথমেই সৌরভের কাছে আসবো। সৌরভ, গলাটা কার? পারবো না। তাই ইন্দ্রানুজ? পারবো না। রূপঙ্কর? না। কৌস্তব আগেই বলে দিয়েছে, আমাকে নাম বলতে হয়নি, আমি পারবো না। ঠিক আছে, গলাটা হচ্ছে জওহরলাল নেহেরু। এই প্রশ্নের সঠিক উত্তর তো আমরা পেলাম না। আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নেও ঠিক একইভাবে খুব পরিচিত মানুষের গলা শুনবো, বলতে হবে গলাটা কার। প্রশ্নটা ইন্দ্রানুজের। ওগো প্রেম তুমি স্বপনের মায়া মৃগ, আজও বনু পথে মায়া হরিণী, ঠিকানা পেলে না কি গো। গলাটা হেমন্ত কার? মুখোপাধ্যায়। আমাকে প্রশ্নও বলতে হয়নি, তার আগেই উত্তর দিয়ে দিয়েছে। একদম ঠিক উত্তর, জোরে একটা হাততালি হয়ে যায়। ইন্দ্রানুজ একদম সঠিক উত্তর দিয়েছে, +10 পেয়েও গেছে। এরপরে আমরা আসছি রূপঙ্করের কাছে। রূপঙ্করের জন্য একটা অডিও আমরা শোনাবো। অডিওটা শুনে বলতে হবে গলাটা কার। जब मैंने सुना कि आप लोगों ने करीब 2.5 लाख रिफ्यूजी पड़े हैं और मैंने सुना कि अभी भी लोग आते ही रहते हैं, तो मुझको बड़ा दुख हुआ, मुझे सोच लगी और मुझको ऐसा ही हुआ। বলতে হবে গলাটা কার। না। আচ্ছা, পারবে না, ঠিক আছে। রূপঙ্কর প্রশ্নের উত্তর দিতে পারলো না। কৌস্তব, তুমি কি পারবে? মহাত্মা গান্ধী। কৌস্তব সঠিক উত্তর দিয়েছে, +5। লাস্ট প্রশ্ন এই রাউন্ডের আমরা শুনবো, সেটা তোমাদের বলতে হবে। খুব পরিচিত একজন মানুষ। पिया मिलन को जाना, पिया मिलन को जाना, जग की लाज मन की मौज दोनों को
গলাটা যে শুনলাম, গলাটা কার? সময় শুরু এখন। গলাটা কার? কিশোর কুমার। না। রূপঙ্কর? না। মান্নাদের কাকা কৃষ্ণচন্দ্র দে। তোম নয়। সৌরভ? জানি না। কণ্ঠটা হচ্ছে পঙ্কজ মল্লিকের। মহিষাসুর মর্দিনী আকাশবাণীর খুব বিখ্যাত একটা অনুষ্ঠান, তার সুরকার পঙ্কজ মল্লিকের কণ্ঠ আমরা এতক্ষণ তোমাদের শোনাচ্ছিলাম। তাহলে এই প্রশ্নেরও উত্তর আমরা ঠিক পেলাম না, সঙ্গে ইন্দ্রানুজ -5। তাহলে এখানেই কুইজ আপাতত শেষ হলো। এবার আসি নাম্বারের পালায়, সেই কথাই এবার জেনে নেব। আজকের কুইজের বিজয়ী হলো ইন্দ্রানুজ। ওর পয়েন্ট 45 নম্বর স্কোর করেছে ও। সৌরভ -10, রূপঙ্কর কোনো স্কোর করেনি, আর কৌস্তভ আপাতত +5। তাহলে এই কুইজ রাউন্ডের বিজয়ী ইন্দ্রানুজ। একটা জোরে হাততালি ওর জন্য। কুইজ প্রতিযোগিতার পরে তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায় মেতে উঠেছিলাম আমরা। তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার বেশ কিছু অংশ রইল তোমাদের জন্য। আজকের তাৎক্ষণিক বক্তৃতার বিষয় ভুয়ো তথ্যের যুগে রেডিওই ভরসা, আর এই বিষয়ে মতামত জানাবে আমাদের বন্ধুরা। প্রথমেই কৌস্তভ রঞ্জন দের কথা শুনে নেব। সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেটের যুগে অনেক জায়গায়, যেমন রিসেন্টলি আমরা দেখলাম কলকাতার মধ্যে এত বৃষ্টির জন্য চারিদিকে জল জমে গেছে, কিন্তু চারিদিকে অনেক ইন্টারনেটে পোস্ট, সোশ্যাল মিডিয়ায় পোস্টেড হোস্টে আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে অনেকজন ওই ভিডিও তুলে ওটাকে বলেছে কলকাতায় বন্যা। আদৌকে ওটা বন্যা, ওটা খালি ওয়াটার লগিং আর বন্যার মধ্যে আকাশ পাতালের তরফ। তার উপরে আমরা এটা একটাই বলতে পারি যে এখনকার যুগে যেখানে ভুল তথ্য পাওয়ার জন্য লোকেদের হচ্ছে অনেক হাজার হাজার টাকা দিয়ে দামি দামি ফোন কিনতে হচ্ছে, বা ইন্টারনেটের আশায় থাকতে হচ্ছে, অনেক টাকার খরচা হচ্ছে, সেরকম এই টাইম একটি খালি রেডিওতে আমরা হচ্ছে সঠিক তথ্যটা পেতে পারি, যেটা এক্সপিরিয়েন্স জার্নালিস্টরা আমাদের কাছে পৌঁছে দেয়। এই প্রসঙ্গে আমি এই বলে শেষ করতে চাইবো, এখন ডিজিটাল যুগেও যেখানে সবার কাছে ঠিক তথ্যটা পৌঁছানোটা অসম্ভব হয়ে উঠতে পারতো, কিন্তু রেডিওর জন্য এখন আমরা ওই তথ্যটাও ঠিক মতো করে পেতে পারছি। কৌস্তবের কথা তো আমরা শুনে নিলাম, এরপরে শুনে নেব বিষ্ণুপ্রিয়া যাদবের কথা। নমস্কার, আমি বিষ্ণুপ্রিয়া যাদব, মহারাজা শ্রীচন্দ্র কলেজের ছাত্রী। আপনাদের সকলের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, সেটা হচ্ছে ভুয়ো তথ্যের যুগে রেডিওই ভরসা। আমি আমার বক্তব্য রাখার আগে একটা ছোট গল্প দিয়ে বিষয়টা শুরু করতে চাই। গল্পটা এরকম, আমি খুব ছোট, বয়সটা সেরকম ভুল বা ঠিক বোঝার মতন শক্তি না। তখন আমার দাদুর কাছে একটা রেডিও ছিল। সেই রেডিওটা দাদু আজ অব্দি নিজে প্রাণের চেয়েও বেশি ভালোবেসে থাকেন। প্রত্যেক দিন সকালে ওই রেডিওতে আমরা খবর শুনতাম, গান, গল্প আর অনেক কিছু। যেই সন্ধে হতো সেই রেডিওটাকে আমি আমার বাড়িতে লুকিয়ে লুকিয়ে এনে গল্প শুনতাম। যখন সেই রেডিও আওয়াজ দিয়ে, সেই সুর দিয়ে গল্প বেরোতো, সেই গল্পের জগতে আমি নিজের কল্পনার মধ্যেই হারিয়ে যেতাম। কল্পনায় আঁকতাম সেই নিজের কল্পনা ইচ্ছে, সেই আঁকাগুলো, সেই ছবিতে কারোর দেখা বা কারোর চাহিদা না, সেটা আমারই ইচ্ছা বা আমি যেটা ভাবতে চাইছি সেরকম ভাবে সেই ছবিটাকে সেই গল্পের মাধ্যমে আমি আলাদা জগতে হারাতাম। হঠাৎ একদিন সেরকমই কিছু একটা গল্প আমি টিভিতে দেখতে পাই। বিষয় সেই গল্পটা শোনানো হয়। ওরা অনেক কিছু দেখায় গল্পটাকে রোমাঞ্চিক করার জন্য বা আরো ইন্টারেস্টিং করার জন্য। অনেক রকমের ভেদ, অ্যাঙ্গেল, লাইটিং, ক্যামেরা, এফেক্ট দেখানো হয়। বাবা তখন পেছন দিক দিয়ে বলে যান, এগুলো সবই মিথ্যে, স্ক্রিপ্টেড, এডিট, এফেক্ট, এই সব দিয়ে গল্পটাকে তৈরি করা। তখন হয়তো বাবা সেই কথাটা বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝতে পারছি। আমাদের এই জগতে, এই সময় যেখানে খুবই শিগগিরই বা খুবই অন স্পট আমরা 30 সেকেন্ডে একটা রিল বা খুবই তাড়াতাড়ি একটা খবর পেতে চাই, সেখানে আমাদের সেই নিউজের সত্যতাটা আমরা হারিয়ে ফেলি। আমরা শুধু এডিট, ফিল্টার্স, এফেক্ট, গ্রাফিক্সের মধ্যে রয়ে গেছি, যেখানে আমরা ওই জিনিসটা, একটা ছোট জিনিসটাকে এত বড়ভাবে দেখানো হয়, যার মাধ্যমে হারিয়ে যায় অনেক গল্প বা অনেক খবর। সেই খবরে হারিয়ে যায় সত্যতা। আজ এই বিষয়টা এতটা গম্ভীর যেটা আমরা হয়তো কল্পনা করতে পারছি না, কিন্তু করাটা দরকার। রেডিও এমন একটা মাধ্যম যেখানে আমরা কথা শুনে সেই বিষয়টাকে ভাবতে পারি, সেখানে আমরা খবর শুনতে পারি, সেখানে আমরা একটা বিষয়কে নিজেভাবে শুনে সেটাকে আঁকতে পারি।
বিষ্ণুপ্রিয়া কিন্তু ওর কথা বললো আমাদের। এরপরে পালা রূপঙ্কর নন্দনের। সকলকে নমস্কার। আমি মহারাজা শ্রীশচন্দ্র কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র। আজকে যেই তাৎক্ষণিক বক্তৃতার সেটার টপিক হচ্ছে ভুয়ো তথ্যের যুগেই রেডিওই ভরসা। এই যে রেডিও কথাটা শুনতেই আমাদের মাথায় আসে অনেক দিনের আগেকার ইতিহাস। তো রেডিও যেখানে এখনো অবধি আমাদের কাছে যে অথেন্টিক নিউজটা পৌঁছে এসছে তার অনেক কারণ আছে। যে সোশ্যাল মিডিয়াতে যে সবগুলোই যে ফেক নিউজ থাকে, রেডিও একমাত্র যেখানকার অথেন্টিক সোর্স, যেখানে সব জায়গা থেকে নিউজ এসে আগে সেটাকে ঠিক না ভুল সেই সোর্সটাকে আগে যাচাই করে সেই নিউজটাকে রেডিওর মাধ্যমে জানতে পারি। এখানে ফেক নিউজ হওয়ার ব্যাপারটা খুবই কম আছে বা একদমই নেই বললেই চলে, কারণ রেডিও আমাদের অনেক আগে থেকে সেই জিনিস যেহেতু জানিয়ে আসছে সেই জন্য একটা বিশ্বাস আমাদের তার মানে রেডিওর প্রতি তৈরি হয়ে গেছে। তো সেই বিশ্বাসের জায়গা থেকেই আমি বলবো যে রেডিওতে ফেক নিউজ একদমই আসতেই পারে না। এবার যদি কিছু লজিক্যাল যদি রিজনস দিই তাহলে হচ্ছে অন্য যে সোশ্যাল মিডিয়া বা টিভি সেখানে কমার্শিয়ালাইজেশনটা খুব বড় ফ্যাক্টর কিন্তু প্লে করে। যেহেতু টাকাটাই আজকেরকার দিনে মডার্ন যুগে সবকিছু হয়ে গেছে, সেই জন্য টাকা যেখানে সেখানে ম্যানিপুলেশন বা ফেক জিনিসটা থাকবেই। এই বলেই আমি আমার তাৎক্ষণিক বক্তৃতা শেষ করব। সবাইকে ধন্যবাদ। রূপঙ্করের পর আজকের সর্বশেষ বক্তা ইন্দ্রানুজ বোস। শুনিনি ইন্দ্রানুজ কি বলছে এই বিষয়ে। নমস্কার, আমি মহারাজা শ্রীশচন্দ্র কলেজের বাংলা বিভাগের ছাত্র। প্রত্যেক দিন বিভিন্ন যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ভুয়ো খবর বা বিভিন্ন খবর আমরা পেয়ে থাকি। সেগুলো আমরা যাচাই বা তার সত্যতা কতটা সেটা জানি না। সেগুলোর মধ্যে অনেক এডিটিং করে আমরা খবর পেয়ে থাকি, যেগুলোর মাধ্যমে অনেক সময় রাষ্ট্রও বিপদে পড়ে যায়। এরকম ধরনের খবরও ছড়িয়ে পড়ে, যেগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়ে ওঠে না সবসময়। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে গেলে রেডিও হচ্ছে একমাত্র ভরসা, যেখানে অভিজ্ঞ সাংবাদিক খবর সংগ্রহ করে থাকে এবং সেগুলি সম্প্রচার করা হয়। রেডিও এমন একটি যন্ত্র যেটির মাধ্যমে যে খবরগুলি অন এয়ার সম্প্রচারিত হয় এবং সেগুলি দূর দূরান্তর প্রান্তিক গ্রামেতেও সেগুলি সম্প্রচার করতে অসুবিধা হয় না, কারণ একটা ছোট্ট ট্রানজিস্টার বা মোবাইলের মাধ্যমেই আমরা রেডিও থেকে খবর ও শিক্ষামূলক অনুষ্ঠান শুনতে পারি। এর থেকে এই ভুয়ো তথ্য বা অতিরিক্ত তথ্যের যুগে দাঁড়িয়ে আমরা বলতেই পারি দৃঢ়ভাবে যে রেডিওই আমাদের একমাত্র ভরসাযোগ্য একটা সংস্থান বা পীঠস্থান, যেখান থেকে আমরা যে খবরগুলো পাচ্ছি সেগুলো সঠিক এবং নির্ভুল। সেগুলো নিয়ে কোনো যাচাই বা কোনোভাবে বিবাদ বা বিভ্রান্তি সৃষ্টি হয় না আমাদের সমাজে। তাই রেডিওই আমাদের এখনো এই নতুন যান্ত্রিক যুগে দাঁড়িয়েও রেডিওই আমাদের একমাত্র ভরসা, আমাদের একমাত্র সংবাদ মাধ্যম যা সঠিক খবর তুলে দেয় আমাদের কাছে। নমস্কার। তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার পরে এবার পালা ফলাফল জেনে নেওয়ার। সবাই তাদের নিজেদের মতো করে গুছিয়ে বলেছে, তবু প্রতিযোগিতা মানে তাতে তো ফলাফল ঘোষণা করতেই হবে। আজকে তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম হয়েছে ইন্দ্রানুজ বোস। গৌরবময় 90-এর এই পর্বে কুইজ এবং তাৎক্ষণিক বক্তৃতা উভয়েই জয়ী হয়েছে ইন্দ্রানুজ বোস। একটা জোরে হাততালি ইন্দ্রানুজের জন্য। আজকের গৌরবময় 90 অনুষ্ঠান আপাতত এটুকুই। আবারও কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। আজকের মতো বিদায়।